আসেন, তাহলে আমরা এখন আজকে পড়বো হলো ইসলামিক ফাইন্যান্স আছে এখানে। ইসলামিক ফাইন্যান্সের যেই পার্টটা আপনাকে আমি পড়াবো পুরোটুকুই আসলে থিওরিটিক্যাল পার্ট। আমি এইখানে আপনার বইতে ওইরকম ভাবে অঙ্ক দেয়া নাই, বাট আমি আপনাকে কি করব, আসতে পারে মনে করে দুই একটা অঙ্ক করাবো। ঠিক আছে? এইটা জাস্ট হলো, এগুলো আপনাকে যেগুলো এখানে পড়াবো সেটারই অঙ্ক করাবো। ঠিক আছে? আসেন, প্রথম হলো, আমরা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনার এখানে কোনো কিছুই মুখস্থ আসবে না। কিছু জায়গায় আসবে, কিছু অ্যাপ্লিকেশন আসতে পারে। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন গুলো আমি আপনাকে বলছি, আপনার বইতে ম্যাথ নাই, কেস নাই। আমি আপনাকে কি করব, আমি যে কোনো ভাবে বানায়ে হোক আর যেখান থেকে ম্যানেজ করেই হোক, আমি আপনাকে ইসলামিক ফাইন্যান্সে যেই কয়টা টপিক পড়াবো সেই টপিকের উপর একটা কেসের মতো করে আপনাকে সুন্দর করে কাভার করে দিয়ে আমি অঙ্কের মতো করাই দিব। যদি আপনার ভুল কমেও কেস স্টাডি থিওরিটিক্যাল বাদে ম্যাথেও আসে, যেন আপনি কি করতে পারেন, আনসার করতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আপনার যে কোনো কোশ্চেন থাকলে আমাকে মন খুলে করতে পারবেন, নো ওয়ারিস। আসেন, সোর্স প্রথম হলো ইসলামিক ফাইন্যান্স। আমরা ইসলামিক ফাইন্যান্স হলো অ্যানাদার কাইন্ড অফ ফাইন্যান্স, যেটাকে বলা হয় সোর্স অফ ক্যাপিটাল। আমরা জানি ক্যাপিটাল সোর্স কয়টা? দুইটা। পড়াইছেন? দুইটা। হয় আমার পকেটের টাকা, নাইলে ডেট। ডেট, মানুষের পকেটের টাকা। ঠিক আছে? যার পকেটের টাকা হোক, ওকে মানে। সো এই যে মানুষের পকেটের টাকা, এর মাঝখানের একটা সোর্সের নাম হলো ইসলামিক ফাইন্যান্স। ইসলামিক ফাইন্যান্স হলো একটা ইউনিক এবং ইথিক্যাল সোর্স অফ ফান্ডিং ফর বিজনেস। যারা আমরা ইসলামিক মাইন্ডেড, আমরা মুসলমান, আমরা এই জাহির, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, সময়টা খুব কম। ওকে? যারা আমরা ইসলামিক মাইন্ডেড অথবা আমরা বাই মুসলিম, তারা আমরা মনে করি তারা আমরা মনে করি যে আমরা কি করব, একটা শুদ্ধ রিবা। আর আমি মিউট করে দিলাম তো। ওকে? সো আমরা যারা হলো ইসলামিক শরীয়ত মোতাবেক করার চেষ্টা করি, তারা মনে করি যে ইন্টারেস্ট অথবা ইসলামিক ফাইন্যান্সে যেটা বলা হয় রিবা, এটা হারাম। ঠিক আছে? এটা মুশকিল, আমি ওকে মুট করি আর ও হইলো। ওকে, আসেন। তো এই যে ইসলামিক ফাইন্যান্সের ইসলামিক ফাইন্যান্সে বলা হচ্ছে কি, যে ইন্টারেস্ট অথবা এই যে রিবা, দ্যাট ইজ হারাম। সো ইথিক্যাল কনসিডারেশন অথবা মোরাল ভ্যালুতে তুমি কি করতে পারবে না, সুদ খাওয়া এবং সুদ দেওয়া দুইটাই কি হারাম। হারাম। সো আপনি দেখবেন আমাদের মধ্যে, ইনক্লুডিং মি, ইনক্লুডিং মাইসেলফ, আমি কখনো আমি একটা জীবনের প্রথম দিকের সময়ে, যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করি, আমাদের একটা ইন্টার্ন করতে হয়। সো আমার ইন্টার্ন ছিল হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। সাবসিকুয়েন্টলি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে এসসিপিতে আমার জবও হয়। বাট আমার একটা সার্টেন সময় এসে, ওই সময় যখন আই ওয়াজ অ্যাবাউট দ্য এজ অফ 24, 25, আমার মনে হয়েছে যে দিস ইজ নট ফর মি। দ্য মানি, ব্যাংক যেটা মনে করো প্রফিট মেক করে, সেটা হলো ইন্টারেস্ট অথবা রিবা থেকে। সো আমি এরপরে আর ফার্দার কখনো কি করি নাই, ব্যাংকে জব করি নাই। তো এরকম আপনি অনেকে আছে, তাদেরকে আপনি যদি বলেন যে যারা একটু ইসলামিক মাইন্ডেড, যে তুমি ইন্স্যুরেন্স, ব্যাংক অথবা এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলাতে জব করো, তারা দেখবেন কি
করতে চাইবেন না স্যার। করতে চাইবে না। কেন? মেইন জিনিস হলো মোরাল ভ্যালুস। ঠিক আছে। বাট এই যে ইসলামিক ফাইন্যান্সটা একসময় আমাদের দেশে অথবা মানে ওয়ার্ল্ডেই কি ছিল, একটা ছোট একটা পরিসর ছিল। আস্তে আস্তে এটা অনেক বড় হয়েছে। এখন গ্লোবাল অ্যাসেট ভ্যালু ধরা হয় মোর দেন $6 ট্রিলিয়ন। ওকে। সো এই জিনিসটা অনেক বেশি স্প্রিড করেছে। দ্যাট ইজ মেইনলি ফিচার হলো এরা রিস্ক শেয়ারিং, ইনক্লুসিভিটি এবং অ্যাসেট ব্যাকআপ ট্রানজেকশন করে। বলে রিস্ক শেয়ারিং কিভাবে করে? রিস্ক শেয়ারিং হলো, ধরেন আমি যদি ইন্টারেস্ট কোনো একটা ব্যাংকে যাই, আগে একটু এগুলো আপনারা সব বুঝেন, আমার বলার জন্য আমি আপনাকে আরো ক্লিয়ারলি আইডেন্টিফাই করছি, বিকজ আপনাকে আমি কেস পড়াবো। আমি বিলিভ করি আপনার ইসলামিক ফাইন্যান্সের উপর ম্যাথ আসবে, ইসলামিক ফাইন্যান্সের উপর কিছু ক্যালকুলেশন আপনাকে করতে দেওয়া হবে। সেক্ষেত্রে আমি আপনাকে আন্ডারস্ট্যান্ডেবিলিটি অথবা আপনাকে নিচে রিকমেন্ডেশন কমেন্টস এগুলো আপনাকে সুন্দরভাবে লেখার জন্য নলেজ থাকা খুব ইম্পর্টেন্ট। রিস্ক শেয়ারিং বলে, রিস্ক শেয়ারিংটা কি? রিস্ক শেয়ারিং হলো আপনি যখন কোনো ব্যাংকে রেখেছেন টাকা, আপনি ব্যাংকে মনে করেন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ডে এফডিআর করলেন 10%-এ। কি হবে যদি স্ট্যান্ডার্ড চার্টার খুব বড় ধরনের লসও করে, তাও আপনাকে কি করবে? 10% প্রফিট দিবে স্যার, ইন্টারেস্ট দিবে। দিবে। দিবে না? জি স্যার দিবে। কিন্তু জি স্যার, দিবে স্যার। কিন্তু যদি সে মনে করেন প্রফিটও করে, এমন সে মনে করেন প্রফিটও করে হলো হিউজ প্রফিট করে, তাও আপনাকে 10% দিবে। ঠিক? এর বেশি দিবেন। দিবে না। দেখেন, আপনার এন্ড থেকে আপনার কিন্তু কোনো রিস্ক নাই। যার রিস্ক আছে, রিস্ক কার? ব্যাংকের। ব্যাংকের। ব্যাংকে। আপনি আপনারটা বুঝলেন। ইসলামিক ফাইন্যান্স বলছে নো। ইসলামিক ফাইন্যান্স বলছে যদি আমি প্রফিট করি তাও তোমাকে আমি এক প্রফিট শেয়ার করব, আমি যদি লস করি তাও তোমাকে কি করতে হবে? শেয়ার লস নি। করতে হবে। শেয়ার করতে হবে। দিস ইজ দ্য কি ফিচার অফ ইসলামিক ফাইন্যান্স। বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্স শরিয়া ব্যাংক স্টার্টেড হয় 1983-তে ইসলামিক ব্যাংক দ্বারা। এখন অ্যারাউন্ড আমাদের টোটাল মার্কেট ক্যাপের অ্যারাউন্ড 30% ধারণা করা হয় ইসলামিক ফাইন্যান্সের আন্ডারে। কত পার্সেন্ট? কি পারছেন স্যার? এটা কিন্তু হিউজ, বুঝতেছেন? আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাংক, ওয়েদার এটা এসসিবি হোক, সেটার একটা লোকাল হলো একটা ব্যাংক এসে হোক, প্রত্যেকটা ব্যাংকেরই আমাদের এখন ইসলামিক ব্যাংকিং বলে একটা উইংস আছে। কেন আছে? এখন মনে করছে যে ইথিক্যাল অথবা শরিয়াস কমপ্লায়েন্ট কনসিডারেশনে আমরা অনেকেই আমরা ধার্মিক, এবং আমাদের একটা বড় অংশ কি চায়? ইসলামী ব্যাংকিং কার্যক্রম চায়। হ্যাঁ। কেন তখন আরো চায়? আপনি দেখবেন এটা একটা নেচার কালচার। আপনি দেখবেন আপনার বয়স মনে করেন এখন আপ টু মনে করেন 30, আপনি দেখবেন আপনার মধ্যে এক ধরনের ইয়ত কাজ করবে। হোয়েন ইট ইজ আপ ওভার 40, আপনি দেখবেন আপনি যদি মসজিদে যান, আমরা যারা মুসলিম মসজিদে যাই, তারা দেখবেন মসজিদের একটা বড় একটা অংশ কিন্তু 50+। লক্ষ্য করছেন? জি স্যার। এটা লক্ষ্য করেন, মসজিদের কিন্তু একটা বড় একটা অংশ কিন্তু 50+। এবং আপনি যত নিচের দিকে আসবেন তত কি পার্সেন্টেজ কি হবে? কমতে থাকবে। কমতে থাকবে। কমে। ঠিক কি ঠিক না প্র্যাকটিক্যালি? জি স্যার। এইটার একটা বড় কারণ, যখন আমাদের বয়স হয় তখন তারা কি করেন, তখন আপনাকে আস্তে আস্তে একটা মৃত্যুর ভয় জাগে। তখন আস্তে আস্তে মনে হয় যে আমি এই ধরনের কোন ধরনের, যেহেতু রিবা ইজ সিরিয়াসলি এক্সপ্লোসিভ বলা হয়, ইসলামিক ফাইন্যান্স এটা এক্সপ্লোসিভ, আপনাকে ধ্বংস করে দেবে। সো এই জিনিসগুলা থেকে তখন দেখবেন কি আস্তে আস্তে সে শরীরে আসে। সো আপনি দেখবেন যারা রিটায়ারমেন্ট করে অথবা যারা মনে করেন সরকারি চাকরিজীবী জব শেষ করে, যারা শেষ করে যারা যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা পায়, তারা এই টাকাটা কি করে এফডিআর ফর্মে নর্মালি যেই ব্যাংকগুলোতে রাখে অথবা যেই ফরম্যাটে রাখে, সেটা হলো ইসলামিক ফাইন্যান্স। ঠিক আছে। সেই জন্য আমাদের যখন আমরা একটা সার্টেন ধরেন 3 বছর আগেও বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ছিল কোনটা বলেন তো? ইসলামী ব্যাংক বাংলাদেশ। ইসলামী ব্যাংক বাংলাদেশ। ঠিক আছে। তো এইটুকু নম্বরকে ধারণা হয়েছে আমাদের। আমি কিন্তু বারবার বলছি বুঝেন, আমি কিন্তু আপনাকে খুব সুন্দর কেস করাবো।
ম্যাথও লাগবে আপনার, এই জন্য এগুলো আপনাকে লিখতে হবে। কোশ্চেন ইসলামিক ফাইন্যান্স থেকে 10 মাসের কোশ্চেন আপনার জন্য আসা মাস্ট। আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না, থিওরি আসুক, ছোট কেস আসুক, ডাইরেক্ট কোশ্চেন আসুক, আপনার 10 মার্কস কি আসবে, অ্যাটলিস্ট আগামী 3-4টা এক্সামে আসবে, আপনি অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আসেন, দেন হলো আমরা হলো ইন্টারেস্ট, রিবা। ইন্টারেস্টকে বলা হয় ইসলামিক ফাইন্যান্সে বা ইসলামিক ফর্মে এটাকে বলা হয় রিবা। রিবা মিনস হলো যে আপনি এক্সপ্লোসিভ, এটা হলো আপনার মানে ইসলামে সিরিয়াস ধরনের নিষেধ, এবং কোনোভাবে এটাকে ইউজ করা যাবে না। দিস ইজ হাইলি প্রহিবিটেড ইন ইসলাম। তারা মনে করে ইসলামে দিস ইজ নট জাস্টিফাইড, দিস ইজ নট আপনার ইকুইটেবল ডিস্ট্রিবিউটেড কিছু না। এটা হলো এমন যে এক পক্ষ তার লাভ নিয়ে নিবে, আরেক পক্ষ লস হবে, অথবা দুই পক্ষ খুব বেশি লাভ হবে। দিস ইজ নট ফেয়ার ইন ইসলাম। বলছে যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রিবা ইজ এক্সপ্লয়েটিভ এন্ড আনজাস্ট। কেন? এইটা হলো আমি এমন কিছু ইনকাম করছি যেটাকে বলে আর্ন ইনকাম, মানে সেখানে আমার কোনো এফোর্ট নাই, আমার কোনো টাইম ইনভলভমেন্ট নাই, আমি বসে আছি কিন্তু আমার ইনকাম হয়ে যাচ্ছে। দিস ইজ আর্ন ইনকাম। বলে আর্ন ইনকাম কিন্তু আর অন্যভাবেও হইতে পারে। বলে কেমন? আর্নার ইনকাম হইতে পারে যে ধরেন আপনি ইদানিং দেখেন কিনা যে আমাদের কক্সবাজারে 5 স্টার হোটেল হচ্ছে, অনেককে কলও দেয়। এই হোটেলের আপনি কি করতে পারেন, একটা রুম যদি কিনেন, এই রুম কেনার পরে ওই রুম যদি ইউজ করে, এবং ওইটার জন্য আপনি কি পাবেন, রেন্ট। ওইটার জন্য আপনার মানে একটা সার্টেন প্রফিট আপনি পাবেন, রাইট? এই যে এই ইনকামটাও কিন্তু আর্ন ইনকাম, বাট এই ইনকামটা হালাল, বিকজ ইউ ইনভেস্টেড ইট। আপনার এমন সময় যাবে যে হোটেলের ওই রুমটা খালিও যাবে, আবার এমন সময় যাবে যখন পিক সিজন, ওই রুম আপনারও পাওয়া যাবে না, আপনাকেও দিবে না, যদিও আপনি মালিক। বিকজ হোটেলের সাথে আপনার এগ্রিমেন্ট গুলো এমন ভাবেই হয়, ঠিক আছে? তো বাট ওইখানে আপনি একটা সার্টেন পোর্শন রিস্ক শেয়ার করেন। কিন্তু যেখানে আপনি ব্যাংকে রাখছেন 10%-এ, ব্যাংক আপনার লস করুক, ভূমিকম্পে 3-4 মাস ধ্বংস হয়ে যাক, কিন্তু আপনার টাকা ব্যাংক আপনাকে বুঝায় দিবেই। রিবা দুই ধরনের হয়, রিবা আল নাসিয়া অ্যান্ড রিবা আল ফাদি। এই দুই ধরনের রিবাকে আমরা হলো ক্যাটাগরাইজ করা হয়েছে, কিছু একটু এদিক সেদিক আছে, সেটা আমরা সামনে আরো দেখব। অ্যাভয়েডেন্স অফ আনসার্টেনটি, আমরা অনেকভাবে নিজেরাই ফাইন্যান্সে পড়েছি, আনসার্টেনটি আমরা অনেকভাবে মিটিগেট করতে পারি। এখানেও কি করা যাবে, ইসলামিক ফাইন্যান্সেও আনসার্টেনটি অথবা রিস্ক যেটা আছে সেটা সার্টেন ওয়েতে মিটিগেট করা যাবে। এই যে মিটিগেটটা আপনি করবেন, যেটা হলো যদি আনফেয়ারনেসের মধ্যে না যায়, যেটা হলো ডিসকারেজ করতে ইসলাম নিষেধ না করে, ততক্ষণ পর্যন্ত যদি ইসলামিক জুরিসডিকশনে থাকে, দ্যাট ইজ ওকে। আদার যদি না হয়, তাহলে এই যে গ্রাহক যেটা বলা হচ্ছে গারার, সেই গরজটা হলো ল্যাক অফ ক্লারিফাই থাকবে না, ল্যাক অফ আপনার ডিসক্লোজার থাকবে না, এবং কোন পার্টি হার্ম হচ্ছে কোন পার্টি প্রফিটেবল হচ্ছে এগুলো থাকবে না। সো এটাকে অ্যাভয়েড করতে হবে। আপনি একটা লক্ষ্য যদি করেন, আমি ইসলামিক ফাইন্যান্সের, এটা আমার ধারণা ওইখানেও আছে, আমার কোনো এখন পর্যন্ত আমি আসলে ওই জিনিসটা আপনাদের পড়ানোর আগেও আমি লক্ষ্য করি না, এখনো করি নাই। আপনি দেখবেন যখন আপনি একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলেন, ব্যাংকের অ্যাকাউন্টের ওভারলিপে কি খালি থাকে? কথা বলতে হবে, কথা না বললে তো ভাই পড়া যাবে না। ওভারলিপে কি খালি থাকে? ঠিক আছে, খালি থাকে, হ্যাঁ। দেখেন নাই কখনো ব্যাংক অ্যাকাউন্ট নাই আপনাদের? জি স্যার, আছে। আছে। এখন আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টে খুলেন, ব্যাংক জি। অ্যাকাউন্টে খুলেন, এই পেজে তো আপনি ইনফরমেশন আপনি সাইন করেন, পিছনে জি। পেজটা খালি থাকে? না, না। কি থাকে?
কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন। কন্ডিশন থাকে। এখন আপনি কেউ এখানে এমন জন আছে, ধরেন আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা যদি ফার্মেও যাই ফার্ম টাকাটা আমাদের অ্যালাউন্সটা ব্যাংকে দেয়, তাই না? হ্যাঁ। কিন্তু আপনি লক্ষ্য করেন এমন কেউ আছে, আপনি আমাকে বলতে পারেন যে আমি ব্যাংক খোলার আগে এই পিছনের পেজে ছোট ছোট একদম ভর্তি লেখা এগুলো সব পড়ছি? না। আমরা কিন্তু কেউ পড়ি না। ওইখানে যে পড়ি না, ওইখানে ব্যাংক কি করছে, ব্যাংক সার্টেন টার্মস এন্ড কন্ডিশন ঢুকায় রাখছে, যেটা হলো সবগুলাই কার পক্ষে যাবে? ব্যাংকের পক্ষে। ব্যাংকের। ব্যাংকের পক্ষে যাবে। বলে ইসলামিক ফাইন্যান্সের এইরকম ল্যাক অফ ক্লারিটি নাই। ইসলামিক ফাইন্যান্স আপনাকে যেই ধরনের আপনি মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, যেই ধরনের ডিলে অথবা এগ্রিমেন্টে যার সাথে যাবেন, সেগুলো হবে ভেরি ফেয়ার এবং ট্রান্সপারেন্ট। এখানে কোনো ডিসপিউট, এখানে কোনো আনফোরসিন ইভেন্টের কোনো সুযোগ নাই। আপনি তাহলে কেন এই ধরনের ইয়েতে যাবেন? বলতেছে আমি যদি এই ঘরে যাই তাহলে কি হবে, আমার প্রোটেক্ট করবে পার্টিসিপেন্টকে ফ্রম আনফেয়ার এবং মিসলিডিং কন্ট্রাক্ট, প্রমোট করবে যে আমার ট্রান্সপারেন্সি থাকবে, এবং এক্সেসিভ রিস্ক এবং এক্সেসিভ স্পেকুলেশনকে আমাকে রক্ষা করবে। এখানে এমন কিছু হবে না লটারির মতো, আমার লস হইলেও খুব একটা লস হবে না, প্রফিট হইলেও খুব একটা প্রফিট হবে না। দ্যার ইজ সার্টেন ব্যালেন্সড। কেমন হতে পারে? বলে যে বিভিন্ন ধরনের আমার এক্সাম্পল আছে ঘরের, বাট সেলিং সামথিং দ্যাট ডাজ নট এক্সিস্ট ইয়েট। বলে কেমন? আমি ফিউচারে কোনো প্রফিট করব উইদাউট ক্লিয়ার আন্ডারলাইং অ্যাসেট। বলে কেমন? মনে করেন আমি কি করলাম, আমি বললাম যে ভাই আমার হলো, ধরেন আমরা যেটা সহজে বুঝি, আমি একটা কি করব, আমি একটা হলো অ্যাপার্টমেন্ট কিনবো, রাইট? অ্যাপার্টমেন্ট যখন আপনি কিনবেন, তো অ্যাপার্টমেন্ট কিনতে মনে করেন 50 লাখ বা 1 কোটি টাকা লাগবে। ওকে। এখন 1 কোটি টাকা ইসলাম অন্য ব্যাংকে যদি আপনি যান, জিবিএইচ এ যান, স্ট্যান্ডার্ড চার্টার্ড অথবা অন্যগুলায় যান, এরা কি করবে? এরা বলবে ওকে ফাইন, কত বছরের জন্য কিনবেন? এত বছরের জন্য কিনবো। ঠিক আছে, 20 বছরের জন্য কিনলাম। ওকে, আপনার 15% ইন্টারেস্টে আপনার হবে। সো ওদের সুন্দর মতো করে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে মনে করেন আপনার ইয়ার বসায় দিবে, সফটওয়্যারে মনে করেন পার্সেন্টেজ বসায় দিবে, আপনি মান্থলি কত ইনস্টলমেন্ট দিবেন অটো চলে আসবে। সো আপনি 1 কোটি টাকা নিলে 20 বছরে দেখা যাবে আপনার পে করতে হবে ধরেন 2.5 কোটি টাকা। ক্লিয়ার? জি স্যার। কিন্তু ইসলামিক ফাইন্যান্সে এভাবে হবে না। এখানে যে এমন কিছু হবে না যেটা আসলে এক্সিস্টেন্স আপনি আগে থেকেই জানবেন। বলে কেমন? আমি 1 কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্টটা আমার দরকার, আমি নিজে দেখেছি, আমি নিজে চয়েস করেছি, আমি নিজে কিনবো। ইসলামিক ফাইন্যান্সে আপনার যেটা হয় সেটা হলো যে ওকে, ব্যাংক আপনাকে বলবে কত বছরে পে করবেন। ইসলামিক ব্যাংক আপনি বললেন আমি 20 বছরে পে করব। সো ও 20 বছরে পে করলে ও আপনাকে বলবে 20 বছরের পে করার জন্য 1 কোটি টাকা যে আমি আপনাকে দিব, আমার এডিশনাল 40 লাখ টাকা দিতে হবে। কত? 40। টাকা। তাহলে টোটাল আপনাকে ব্যাংকে পে করতে হবে 1 কোটি 40। সে আপনাকে একটা মান্থলি ইনস্টলমেন্টে ভাগ করে দিবে, সেইভাবে আপনি পে করে দিবেন। দেখেন আপনি আগে থেকেই জানেন যে আমাকে আপনার কিন্তু মানে পারচেজিং প্রাইসটা আর 1 কোটি না, কত হয়ে গেছে? 1 কোটি 40। 1 কোটি 40কে মান্থলি ভাগ ভাগ করে আপনাকে কি করবে? পে করবে। এইখানে পেনাল্টি নাই, কিন্তু এখানে আছে একটা জিনিস আপনি আগে থেকেই জানবেন, যে আপনি যদি ডিলে করি তাহলে আমার ডিলে করার জন্য আমাকে 2,000 টাকা ফাইন দিতে হবে, 5,000 টাকা ফাইন দিতে হবে। মানে এমন কোনো ইনফরমেশন থাকবে না যেগুলো ভেগো আর অ্যাম্বিগুয়াস, যেটা আপনাকে মিস আন্ডারস্ট্যান্ড করবে। ক্লিয়ার? জি স্যার। কোশ্চেন থাকলে সোফার করতে পারেন আমাকে। নাই এক্সাম্পল অফ কনভেনশনাল ইনস্ট্রুমেন্ট। আর আমার এটা হলো কিভাবে আমি ইসলামিক ফাইন্যান্সের সাথে অ্যাড হয় সেটা আমরা এখন যাব। আপনি যদি যান আপনি পাবেন, আপনি অলরেডি পড়েছেন চ্যাপ্টার 9-10, রাইট? আপনি পড়েছেন ডেরিভেটিভস, পড়েছেন ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট, সোয়াপ, অপশন পড়েছেন।
স্যার একদিন জাস্ট ক্লাস স্টার্ট করছে, এখনো শুরু হয়নি স্যার এগুলো। ইব্রাহিম, একদম গুলি করে শেষ করে দিব। এই জায়গা থেকে মিনিমাম 25 নম্বর, 100%। আপনি কোশ্চেনে এক্সাম হলে যাওয়ার আগে কি গ্যারান্টেড আপনার 25 মার্কস কমন। 2 সেশন আগে কয়টা আসছে? 2টা আসছে। 35 মার্কস না 32 মার্কস কমন? কত? অ্যাপ্রক্সিমেটলি 35 মার্কস। তো আমার পাস মার্কস কত তা জানেন তো? 60%। 50 স্যার, আপনাদের 50। আপনাদের তো নলেজ নাই। এইগুলো নলেজ না থাকলে পাস করবেন কেমনে? আপনাকে তো টার্গেট করে পড়তে হবে। 50%, 50 মার্ক যদি আপনি পান তাহলে আপনি কি পাস। পাস। সো আপনাকে স্পেসিফিকলি টার্গেট করতে হবে যে কোথা থেকে আপনি, ধরেন আপনি যেখানে জানেন 50-এ পাস, আপনি মনে করেন যদি খুব ভালো আনসার করেন 70, তাহলে আপনার আর ফেল করার কি নাই? চান্স নেই স্যার। চান্স নাই। সো আমরা অনেক সময় মনে করি না যে আমি 100 আনসার করি নাই, আমি ফেল। আপনি 100 তো দরকার নেই, আপনার দরকার কত? অনলি 50। অনলি 50। সো আপনি এমন ভাবে টার্গেট করবেন যে আপনি চেষ্টা করবেন যে 70 আনসার করলে তো আপনি 50, এমনও আপনার আনসার কোয়ালিটি যদি ভালো না হয় 70 আনসার করলে 50 নাও পেতে পারেন, তাই না? ইয়েস স্যার। সো আমি চেষ্টা করবো 100ই আনসার করার জন্য, যেন আমি কি পাই, বেশি পাই। আমি যেন কোনো রিস্কের মধ্যে, ওই যে মার্জিন অফ সেফটি পড়াই নাই, ইয়েস স্যার। জি স্যার। মানে কি আপনি মার্জিন যত কাছাকাছি আসবেন ফেল করার সম্ভাবনা কত কমছে। কম। তো আমি এমন ভাবে আনসার করবো 100, যেন আমি 100-র মধ্যে যতই কাটুক, কাইটা ছিঁড়ে বিড়ে ফেললো, আমার মিনিমাম 50 থাকবে। তো ডেরিভেটিভ আপনার জন্য মাস্ট। ওকে, সো এগুলো খুব ইজি জিনিস, একটু আপনাকে আন্ডারস্ট্যান্ডেবিলিটি ক্লিয়ার করতে হবে, নাহলে পারবেন না। এবং বেশ কিছু অঙ্ক আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেন আপনি আসেন, শর্ট সেলিং আছে স্টকের অথবা কমোডিটি মার্কেট। আমি স্টক মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে কিনলাম, বিক্রি করে দিলাম, কিছু প্রফিট করলাম। অথবা এখন আমাদের ডে ট্রেডিং করা যায় না, অনেক জায়গায় আছে ডে ট্রেডিং করতে পারবেন। যেই দিন কিনবেন সেই দিনই কিছু জিনিস বিক্রি করে দিবেন, এইভাবে প্রফিট করা যায়। অথবা কি বিল ডিসকাউন্টিং, যে কোনো বিল আপনি যদি কি করেন, 100 টাকার বিল আপনার আগে টাকা দরকার, আপনি কারোর কাছে গেলেন, ভাই আমার 90 টাকা দাও, আমি আমার বিল তুমি পরে নিয়ে নিও, দিস ইজ কল ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং। সেল অফ ডেট, অথবা কি করতে পারেন আপনি, যদি আপনার মর্গেজ গুলাকে অথবা বন্ড গুলাকে আপনি কি করতে পারেন, সেল করে দিতে পারেন, তাহলে আপনাকে সার্টেন টাকার দরকার হবে। অথবা কনভেনশনাল যদি ইন্স্যুরেন্স নেন, যেই জায়গা থেকে কি করবেন, আপনার কোনো ধরনের যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স হোক, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, মেরিন অথবা আদার ইন্স্যুরেন্স হোক, সেই ধরনের ইন্স্যুরেন্স থেকে যদি আপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, সেখান থেকে আপনি কি একটা রিকভারি করতে পারবেন। নেক্সট, প্রহিবিশন অফ গ্যাম্বলিং, জুয়া। ঠিক আছে, যেটাকে আপনাকে বলা হয় মাইজির অথবা কিমার, এটা ইসলামে নিষেধ। সো আপনি এমন কিছু করা যেতে যাবে না, সেটা হলো যেটাকে বলা হয় গেম অফ চান্স। আপনি যদি একটা কয়েন উপরে উঠান, আমরা দেখি না খেলার মধ্যে, ক্রিকেট খেলায় টসে করে, হয় আমার কি, টস করার সময় দেখবেন একজনকে বলা হয় যে তুমি কল করবা, হেড অর হ্যাঁ টেল, সে কল করে। যদি হেড পড়ে সম্ভাবনা 50%, টেল পড়ার সম্ভাবনা 50%। এইটাকে বলা হয় গেম অফ চান্স, চান্স। যে কোনোটা আপনাকে পড়তে পারে। এই যে গেম অফ চান্সের ইসলামে কোনো সুযোগ নাই। ঠিক আছে, ওকে, কোনো কিছু করা এরকম যেটা হলো, এটার আপনার কোনো সুযোগ নাই। কেন এটা প্রহিবিট? সে বলতেছে দিস ইজ ইথিক্যাল ওয়েলথ ক্রিয়েশন না। আপনাকে রিস্ক শেয়ার হচ্ছে না, পোর্ট অ্যাক্টিভিটিস গুলা হলো আপনাকে প্রপারলি ইনফরমেশন গুলো এবং অ্যাক্টিভিটিস গুলো প্রপারলি শেয়ার হয় না। দ্যাট ইজ আনজাস্ট এনরিচমেন্ট। আনজাস্ট হলো ওয়েলথ ইজ গেইন উইদাউট কন্ট্রিবিউটিং এনি ভ্যালু অর এফোর্ট। বলে কেমন?
আমি মনে করেন একটা লাইফ ইন্স্যুরেন্স করলাম, আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনার বয়স যদি এখন মনে করেন 25, আপনি যদি করেন, দেখা যাবে আপনার প্রিমিয়াম কম, ইন্স্যুরেন্স করলেন, ইন্স্যুরেন্স করার ভ্যালু ধরেন 1 কোটি টাকা। আপনার কোনো রোগবালাই নেই, তার আগে আপনাকে চেক করে নিবে, কোনো রোগবালাই নেই। এখন আপনি বিয়ে শাদী করলেন, ঠিক আছে, বিয়ে শাদী করার পরে কোনো কারণে আপনার হলো, আপনি আল্লাহ না করুক মারা গেলেন। এই যে আপনি মারা গেলেন, আপনার ফ্যামিলি পাবে কত? 1 crore। 1 crore। এই যে ওয়েলথ আপনি গেইন করলেন, এটা আপনার ফ্যামিলির কোনো এফোর্ট ছিল? হ্যাঁ। না। সো দিস ইজ আনজাস্ট এনরিচমেন্ট। এইটা কি করে? এরা কি করে? গ্যাম্বলিং অলওয়েজ ডিসকারেজ করে হার্ড ওয়ার্ক। যে মনে করেন জুয়া খেলে এবং একবার জুয়ার মধ্যে ঢুকছে, সে দেখবেন আর এই জুয়া থেকে জীবনও বের হইতে পারে না। পারে? না স্যার। পারে না। কেন সে পারে না? কারণ তার মাথায় ঢুকে গেছে, আরে এইখানে এই যে কি বলে, রাকিব রাকিব সারাদিন এই যে প্রতি মাসে মনে করে সকালে উঠে 7টার সময় গোসল টোসল করে বাসে করে ঢেকে ধাক্কায় ধাক্কায় যায়, আবার রাত আসতে আসতে 10টা বাজে। রাকিব বেতন পায় মাসে মনে করেন 1 লাখ টাকা। আরে এই 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার? আমি মনে করে যাই বসে থাকবো, হ্যাঁ এইটা একটু করবো, জয়া খেলবো, দেখবো আমার 1 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, রাইট? এইরকম 2-3 বার সে গেইনও হয়। কিন্তু এই যে গেইনের মজায় সে কি করে তারপরে লস। বারবার বারবার যায়। এক সময় সে কি করে, মোস্ট নিশ্চয় অফ হয়ে যাবে। মোস্ট অফ দ্য জোয়ারও নিঃস্ব হয়ে যায়, তাদের ফ্যামিলি টেমিলি থেকে কিছু থাকে না। সো এরা কি করে? ডিসকারেজ করে হার্ড ওয়ার্ক। এই জন্য গ্যাম্বলিং করা যাবে না। দিস ইজ গ্যাম্বলিং ভেরি এডিকটিভ। এই যে আমরা যারা নেশা করে, আমাদের যারা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, শুধু মনে করেন অনেক ধরনের গ্যাম্বলিং আছে। আপনি দেখবেন এই যে ক্যাসিনো গেম, লটারি, হ্যাঁ এগুলো আছে, এগুলো কি গেমব্লিং, এবং এগুলো খুব বড় ধরনের এডিকশন আছে না? জি স্যার। লটারি টিকিট, আরো এডিকশন আছে এখন। বলেন তো কি এডিকশন, রিসেন্ট এডিকশন কি এডিকশন? মোবাইলে রিলস দেখা। কয়েন হ্যাঁ। কিনা, হ্যাঁ। বিভিন্ন জায়গায় কয়েন কিনা, না, বিভিন্ন অ্যাপস এর কয়েন তো মধ্যে। ধর কম কম জন কিনে। ওই বিটকয়েন, হ্যাঁ বিটকয়েন কিনেন, অথবা এই যে আমাদের টেসলার মালিকের নাম যেন কি? ইলন ইলন মাস্ক মাস্ক। স্যার। ইলন মাস্ক। হ্যাঁ, মাস্কের কয়েন কিনা, হাবিজাবি কিনা, এগুলো আছে। এর থেকেও আমাদের আসলে বড় এডিকশন আছে, মোবাইল। হ্যাঁ আপনি স্যার। দেখবেন আমরা ফেসবুক, আমরা এই হাবিজাবিতে এত পরিমাণ, আপনি দেখবেন লক্ষ্য করে, আপনারা 5 বন্ধু আগে এক সময় যখন ছিল, আপনার 5 বন্ধু কোথাও গেলে কি করতেন? এই এইটা সেটা গল্প, হাসি টাসি, মজা, কৌতুক টৌতুক থেকে শুরু করে কত বিষয় শেয়ারিং ছিল, তাই না? ও স্যার। এখন লক্ষ্য করেন, আপনি যখনই যান, একটা সার্টেন কথা বলার পরে কি 5 বন্ধু যার যার মোবাইল বের করে কি হয়ে যায়? ব্যস্ত হয়ে যায়। ঠিক কি বিজি ঠিক ইন না? স্ক্রলিং। আর দেখতে চাই না কিভাবে জানি হাতটা ওই ফেসবুকের ভেতর যায় না। আর একবার যে ঢুকছেন, ঢুকলে কি হবে? এই যে বাইরন যায় না স্যার, তখন দেখা যায় একটার পর একটা আসতেছে, ওইটার প্রতি এক্সাইটমেন্ট জাগে, পরে যে আরে আরে একটু পরে পড়তে বসে দা একটু দেখানি। মানে দেখ, এই জিনিসগুলোর জন্য না স্যার দেখা গেছে পড়ার অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। আর পড়ার খালি time না, পড়ার সবচেয়ে বড় জিনিস হলো শোনেন, আমি সবসময় দেখবেন যে আমি যখন, আমার একটা প্র্যাকটিস ছিল যে আমি একবার পড়া শুরু করলে যতক্ষণ পর্যন্ত আমার ওই পড়া শেষ না হবে ততক্ষণ আমি আর কিছু উঠি না। কারণ একবার যদি আপনি ব্রেক দেন, ধরেন আপনি মনে করেন এই ধরেন এই যে জাকিয়াত একটা মেয়ে মানুষ, ধরেন জাকিয়ার পছন্দ, ও নর্মালি মনে করেন দেখলে, মানে আমি আমার ওয়াইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? সো ও নর্মালি দেখলে দেখা যায় যে জামা কাপড়ের ওই যে কিছু লাইভ আছে ওগুলার স্ক্রোল করে, ঠিক আছে, বিভিন্ন ফ্যাশনের জিনিসগুলো স্ক্রোল করে। এখন মনে করেন তার একটা ড্রেস পছন্দ হয়েছে, কিনা দরকার, তো পড়তে বসছে, তার মাথায় ঘুরতেছে, আরে আমি তো এটা পড়তেছি লাইভে, তো আমি নক করলাম না, জামাটা কি বিক্রি হয়ে গেল? বিক্রি হলো তো আমি আর কি চিনতে পারবো না। পারবো না। সো ও যখন পড়তেছে, তার মাথার মধ্যে কি করতেছে? লাইভ ঘুরতেছে। জামা জামা। জামা।
সো আমরা এইটাও কিন্তু এক ধরনের বড় এডিকশন, এবং আমার কাছে মনে হয় যে অন্য কোনো নেশার থেকে ধীরে ধীরে মোবাইল এবং ফেসবুকিং আরো বড় ধরনের নেশায় পরিণত হচ্ছে। স্যার এটা তো স্যার শিশুদের আরো বেশি এফেক্ট করতেছে এখন ইদানিং স্যার। ভাইয়া, এখন তো আমরা শিশুদের না, আমরা এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে কথা বলতেছি। ঠিক আছে। সো আছে, সব জায়গায় আছে। হ্যাঁ, সো আমরা কি করব, এগুলা থেকে, এই এডিকশন থেকে বের হব। হ্যাঁ, এটা ইথিক্যাল, আপনাকে আমি ইথিক্যাল জিনিস বললাম। হ্যাঁ, আচ্ছা। দেন আমাদের যেখানে আসতেছে ছোট করে, আমরা অবশ্যই আমাদের হারাম যেগুলা, ইমপেরিশেবল যেগুলা হারাম, হারাম জিনিসগুলা থেকে আমরা নর্মালি সেই গুডসটাকে অ্যাভয়েড করব, সেটা ইসলামে না আছে। সো এক্সাম্পল অফ কিছু প্রহিবিটেড গুডস, হারাম গুডস এর কথা কিছু এক্সাম্পল দেয়া আছে, যে আমরা নর্মালি, এটা আমরা নর্মালি করি না। আমরা ইসলামে যেটা হলো, আমরা কোথাও গেলে দেখা যায় যে পর্কের মাংস আমরা খাই না, তাই না? জি। পর্কের মাংস আমরা খাই না। অথবা কি, আমরা নর্মালি দেখা যায়, আমরা এগুলো চর্চা, আমরা নর্মালি দেখা যায় যখন আমরা কি মনে করেন, আমরা একটা মুরগি জব করি, হ্যাঁ, তখন মনে করেন সুন্দর মতো করে করে আমরা কিন্তু ইব্রাহিম কি বলি, বিসমিল্লাহ বলে স্যার। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা আল্লাহু হয়েছে আকবার। কিনা? Yes, স্যার। যদি জি। এই আল্লাহু আকবার না বলা হয়, তাহলে আমরা ইসলামে বলা হয়েছে এটা আমাদের জন্য হালাল। না। না। কেউ তো, যে দেশের বাইরে, যেমন ইউকের একটা মানুষ মনে করেন ইসলাম ধার্মিক না, সে বা বাংলাদেশি একটা মানুষ ইসলাম ধার্মিক না, অন্য ধর্মের, কিন্তু সেও কিন্তু এই মুরগিটাকে তো জীবিত খায় না, সে কি করে, সেও তো কোনো না আল্লাহু কোনোভাবে আকবার। মেরেই খায়। কিন্তু ইসলাম বলছে যে তুমি এই যে জীবিত করার সময়, মারার সময় তাকে জবাই করতে হবে, তার এই যে ব্লাডটা যে বের হয়, এই ব্লাডটা যদি তার অংশ থেকে না হয়, ব্লাডটা যদি তার বডিতেই থেকে যায়, দিস ইজ কি, হারাম। হারাম। সো ইনটক্সিকেটিং ড্রিঙ্কস, যেই ড্রিঙ্কস গুলো আপনাকে কি করে, উদ্বুদ্ধ করে, আপনার ব্রেনের ঘটায়, হ্যাঁ, আপনার সেগুলা কি, আপনার আপনার ওই যে জিজি জিজির মতো আছে না, যে কোনো ড্রিঙ্কস গুলা, যেগুলো মনে করেন অ্যালকোহলিক ড্রিঙ্কস হলে সেগুলা কি করবে আপনাকে, বাংলায় কি, ফিলিংস দেবে আর কি। হ্যাঁ, ডজিফা বাসে আপনাকে সেগুলা করা যাবে না। নন হালাল এন্টারটেনমেন্ট নেওয়া যাবে না। এই যে আমরা মনে করেন অনেক কিছুই আমরা, হ্যাঁ, এন্টারটেনমেন্ট মোবাইলে নেই, এখন টিভিতে নেই, যেগুলা কি হালাল না, নেওয়া যাবে না। দেন পর্নোগ্রাফি দেখা যাবে না, টেলি টোবাকো রিলেটেড প্রোডাক্টস আমাদের খাওয়া যাবে না, হ্যাঁ, আমরা কোনো ওয়েপেন্স ইউজ করা যাবে না, দিস আর নো প্রোহিবিটেড ইন ইসলাম। ইসলাম বলছে হোয়াট এভার দ্য থিংস ইউ নিড টু গো ফর। আমি কিন্তু আপনাকে প্রতিটা, যেহেতু আপনাদের নতুন টপিকস, হ্যাঁ, আমি আপনাকে প্রতিটা জিনিস পড়ে যাচ্ছি। এইটাই আজকে একমাত্র থাকবে, লাস্ট মুহূর্তে আমরা একটা ছোট্ট একটা ম্যাথ করব, ম্যাথ করে আপনাকে ছেড়ে দেবো। আসেন, ইসলাম বলছে যে তুমি যেটাই করো সেটাকে তোমাকে সেন্স অফ পার্টনারশিপ থাকতে হবে। রিস্ক শেয়ারিং যদি না থাকে, যেটা আমরা প্রথমেও বলেছি, যে আপনি প্রফিট করবেন, প্রফিটের কত অংশ আগেই ডিটারমাইন থাকবে, এত অংশ আপনি নিবেন, এত অংশ আরেক পার্টনার নিবে, বা যে রিস্ক নিবে সে নিবে, আরেকটা অংশ কে অন্য অংশ নিবে। নেক্সট আমরা পড়বো হলো অ্যাসেট বেকড ফাইন্যান্সিং। আমরা যেই ফাইন্যান্সিংটা আমরা করব, এর একটা পার্ট হলো ট্রেডিশনালও আছে। ট্রেডিশনালও কি করে, অ্যাসেট বেসড ফাইন্যান্সিং করে। কেমনি অ্যাসেট বেসড ট্রেডিশনাল ফাইন্যান্সিং করে আপনি লক্ষ্য করবেন, কমনলি আপনার চোখে পড়বে। আপনি যখন এখনই মনে করেন যাচ্ছেন বাসায়, আপনি যদি একটু লক্ষ্য করেন, বাসের পিছনে লেখা থাকবে, বা অনেক অ্যাসেটের পিছনে, মুভেবল অ্যাসেটের পিছনে লেখা থাকবে, জি। এই এই অ্যাসেটটি, এই বাসটি অথবা এই বাড়িটি অমুক ব্যাংকের নিকট Hypothecation. দায়বদ্ধ। দেখেন না, দায়বদ্ধ। আছে। জি। জি স্যার আচ্ছা, আছেন। এটা হলো অ্যাসেট ব্যাকড ফাইন্যান্সিং। ঠিক আছে। এইখানে হলো, এইখানে বলছে যে তোমার অ্যাসেট ব্যাকড ফাইন্যান্সিং কি থাকবে, অ্যাসেট ব্যাকড ফাইন্যান্সে একজন ফাইন্যান্স করবে, আরেকজন কি করবে, এন্টারপ্রেনিউর এটাকে মোবিলাইজ করবে। মোবিলাইজ করে কি করবে, সে একটা পোর্শন দিয়ে দিবে, আরেকটা পোর্শন নিজের কাছে রেখে দিবে। বলে কেমন, মনে করেন ইসলামিক ব্যাংকে কি হয়, আমি একটা বাস কিনে দিলাম 20 লাখ টাকা দিয়ে,
এই যে 20 লাখ টাকা দিয়ে বেশ পেলাম, আমি হলাম অ্যাসেট দিয়ে ব্যাকআপ দিলাম। আমি এমন একজনকে দিলাম, আমি বিশ্বাস করি যে তার দ্বারা, তার এন্টারপ্রিনিয়রশিপ দ্বারা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে এবং সে কিছু বিজনেস করবে। ঠিক আছে? এখন সে কিছু বিজনেস যদি করে, সেইখান থেকে একটা পোর্শন আমাকে দিয়ে দিবে, আরেকটা পোর্শন সে নিজের জন্য ইউজ করবে। এটা হলো ইসলামিক ফাইন্যান্সে অ্যাসেট বেকড ফাইন্যান্সিং। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। আমি ডন্ট ওয়ারি, আমি কেস করাবো, আপনার এখানে নাই। আমি একটা কোথাও থেকে একটা সংগ্রহ করে একটা, এটাও তো আমি তো বানাইতে পারবো না, স্যার রাইট? স্যার আপনি যে থিওরিটিক্যাল কনসেপ্টটা আমাকে পড়াচ্ছেন স্যার, এইটা পড়লে কি মোটামুটি এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা একটা ওভারঅল আইডিয়া গ্যাদার করতে পারবো না? অফকোর্স পারবেন। আমি আপনাকে পড়াচ্ছি যেটা, শোনেন, এটা তো এটা তো থিওরিটিক্যাল পার্ট। থিওরিটিক্যাল পার্টে যেটা হয়, আপনি ক্লাসে যদি খুব মনোযোগ দেন, আপনি 60 to 70% নিতে পারবেন, খুবই মনোযোগ দিলে। হ্যাঁ, এবং যদি ছোট ছোট নোট করেন। এবং আমি আপনার সুবিধার্থে আপনি লক্ষ্য করেন, এখানে কিন্তু অনেকগুলো বোল্ড করে দিয়েছি, জি যেন এগুলো হলো কিওয়ার্ড, এগুলো দ্বারা আপনি সহজে এগুলো মনে রাখতে পারেন। আপনাকে ইমিডিয়েটলি বাসায় আর বাকি 30%-এর জন্য পড়তে হবে। আর আমি আপনাকে বাকি 30% যখন পড়বেন, আমি আপনাকে কি করব, ছোট্ট একটা কেস করাবো। ছোট্ট না, ইসলামিক ফাইন্যান্স 1 পেজ বড় কেস হবে। সেই কেসে আপনার মুদারাবা, আম, আপনার মোশাররফা হলো মুশারাবা, আপনার হলো ইজা, হ্যাঁ, আর ইজারা মুআদ্দাল। ইজারা এবং আদার জিনিসগুলো চলে আসবে। তো চলে আসলে তখন আপনি কি করবেন, আপনার এই যে নলেজ এখন পড়াইলাম না, জি এইটা আপনি ওইখানের সাথে ট্যাগ করে নেবেন। তখন এগুলো মনে থাকবে এবং প্র্যাকটিক্যালও আপনি অনেকদিন মনে রাখতে পারবেন। আসেন, আর এইখানে পড়াবো হলো, এটা দরকার নাই। আসেন, এইটা হলো প্রিজার্ভেশন, এগুলো আপনার দরকার লাগবে না। প্রিজার্ভেশন অফ লাইফ লাগবে না। এগুলো আপনার নিজেদের মতো একটু দেখে নেবেন, এখানে আপনার জন্য কিছু নেই, এগুলো আমার কেস স্টাডিতে লাগবে না। আগে, ডিফারেন্ট মেকানিজম অফ ইসলামিক ফাইন্যান্স। ইসলামিক ফাইন্যান্সেও লাইক নর্মাল ট্রেডিশনাল অর্গানাইজেশনের মতো, ঠিক আছে, আপনাকে অর্গানাইজেশনের কি থাকে, শর্ট, মিডিয়াম এবং লং টার্ম বিজনেসের নিড থাকে। ইসলামিক ফাইন্যান্সও শর্ট, মিডিয়াম এবং লং টার্ম অর্গানাইজেশনাল বিজনেস নিড অনুযায়ী আপনার ফাইন্যান্সিং করানো হবে। প্রথম যে থিওরিটা আমরা পড়বো এবং প্রথম যে অ্যাপ্লিকেশনটা পড়বো, সেটাকে বলা হয় মুদারাবা। মুদারাবাকে, এটা নোন এজ কিরাত। এইটা হলো মূলত প্রফিট শেয়ারিং অথবা লস শেয়ারিং পার্টনারশিপ। প্রফিট শেয়ারিং এবং লস শেয়ারিং পার্টনারশিপে কি থাকে বলে, ইনভেস্টর সে প্রোভাইড করবে আপনাকে ক্যাপিটাল, আর আপনি এন্টারপ্রেনিউর এটাকে ম্যানেজ করবেন। এটাতে দুইটা পার্টি থাকে, ইসলামিকে দুইটা পার্টি বলা হয়। একটা বলা হয় রাবাল মাল, আরেকটা বলা হয় মুদা রিব বা এন্টারপ্রেনিউর। একটু আগে আপনাকে বলতেছিলাম যে আপনাকে মনে করেন 20 লাখ টাকা দিল, এই যে 20 লাখ টাকা যে দিল, সে হলো কি ইনভেস্টর। ওইটাতে আপনি কি কিনছেন, বাস কিনছেন। এই যে আপনি বাস কিনছেন, বাসটা যে আপনি চালাবেন এবং বাস থেকে আপনি যাত্রীদের টিকিট টিকিট হাবি যাবি এখান থেকে ওইখানে যে বিক্রি করে আপনি কি ইনকাম করবেন, আপনি হলেন এন্টারপ্রেনিউর। বুঝা গেছে? জি ভাই, স্যার। কথা না বললে আমি পড়াইতে পারি না তো ভাই। সোমবার থিওরি জি পড়া তো স্যার। আরো, জি রোজা স্যার। রাখছি আমি কতক্ষণ ধরে বক বক করতেছি, কারণ এই সিলেবাসটা শেষ হইতে হবে ভাই, এটা হেল্প করেন। সো জি ইনভেস্টর, সে হলো যে 20 লাখ টাকা পে করলো, সে হলো ভেঞ্চার, সে হলো ক্যাপিটালিস্ট। আর যে মনে করেন এই বাসটা চালাবে, বাসটা থেকে একটা প্রফিট করবে, সেই এইটার মেইনটেনেন্স করবে, সে হলো কি মুদারিব। এন্টারপ্রেনার। জি এইটা আপনাকে অলরেডি বলে ফেলছি কিভাবে এটা হয়। সো আপনার ও কি করবে, রান করবে। এখন কোশ্চেন হলো যে ভাই, ও যদি অলস হয় তাহলে কি হবে? বলে, ও যদি মনে করেন অলস এন্টারপ্রেনিউর মানে যে বাস চালাবে, সে যদি অলসও হয়, সে কোনো লস বেয়ার করবেন। করবে না। সব লস কে বেয়ার করবে?
ইনভেস্টর। ইনভেস্টর স্যার। ইনভেস্টর যার ক্যাপিটাল রাব আল মাল অথবা ইনভেস্টর বলা হয়, সে বেয়ার করবে সব লস। ক্লিয়ার? বলে পটেনশিয়াল জি যদি প্রফিট হয় তাহলে কি হবে? বলে প্রফিট হলে দুইজন আগে প্রি ডিটারমাইন ভাগ করে নেবে। বলে কেমন? সে হইতে পারে যে ইনভেস্টর যেহেতু সব রিস্ক বেয়ার করবে, ক্যাপিটালও তার, সে 100 টাকা ইনকাম হলে 70 টাকা নিয়ে চলে যাবে, 30 টাকা পাবে হলো কে? যে Entrepreneur. entrepreneur। ঠিক আছে? রিস্ক অ্যান্ড রিওয়ার্ড শেয়ারিং আপনাকে পড়ায় ফেলছি। কমপ্লায়েন্স উইথ শরিয়া প্রিন্সিপাল, অবশ্যই এটা ইথিক্যাল এবং রেসপন্সিবল বিজনেস প্র্যাকটিস হইতে হবে। এমন কোনো বিজনেস করা যাবে না সেটাতে হবে না। ফ্লেক্সিবিলিটি অবশ্যই এখানে টেইলর মেড এবং ফ্লেক্সিবিলিটি থাকবে। ওকে, একটা সিনারিও আছে, আসেন। সিনারিও বলতেছে ইনভেস্টর সে ইনভেস্ট করছে কত? 1 লাখ টাকা। এন্টারপ্রেনিউর যে এটা নিবে তার আছে কি? তার হলো টাকা নাই, তার আছে স্কিল এবং অনেস্ট এফোর্ট। আগে থেকে আমি ডিল করে নিলাম যে আমার 60% প্রফিট যাবে ইনভেস্টর, 40% প্রফিট যাবে এন্টারপ্রেনিউর। তাহলে কি হবে? ইয়ার ওয়ানে মনে করেন আমার টোটাল প্রফিট দাঁড়াইলো কত? 30,000 টাকা। তো 30,000 টাকার 60% হলো কত? 18 আর টাকা। 30,000 টাকার 40% হলো 12,000 টাকা। তো 12,000 টাকা চলে যাবে হলো এন্টারপ্রেনিউর কাছে, আর 18,000 চলে যাবে ইনভেস্টর। Investor. ইনভেস্টর। ঠিক আছে? আসে এখন বলে কেন? বলে তো এটা প্রফিট বুঝলাম, বল লস যদি এমন হয় আগের মতোই 1 লাখ, এগুলো কিন্তু কেস, এগুলো ছোট ছোট, আর আমি আপনাকে বড় কমপ্লেক্স কেস পড়াবো। লেট হবে। 1 লাখ টাকা সে ইনভেস্ট করলো, এখানে 60-40 আগের আমার মতো। আপনি চলে যান, আমি একটু অন্যদিকে যাবো। কথা বললে তো হবে না। এখন এখানে কি হলো? আগের মতোই কন্ডিশন থাকলো যে প্রফিট শেয়ারিং রেশিও হবে 60-40। তাহলে কি হবে? এখন আমার লস হলো কত? 20,000 টাকা লস হলো। আমরা জি। আগেই বলেছি যে মুদারাবাতে কি হবে? মুদারাবা এগ্রিমেন্ট লাইক টু স্টিমুলেট দ্য ইনভেস্টর, এন্ড লসও এন্টার লসটা বেয়ার করবে কে? ইনভেস্টর। Investor. ইনভেস্টর। সো আপনাকে এমন একটা কেস সাজায় দেওয়া হবে যেখানে আপনাকে বলবে এই ধরনের বিভিন্ন ছোট মুদারাবা থাকবে, মুশারাকা থাকবে, ইজারা থাকবে, যে তুমি এগুলা কি ছোট ছোট কি দাও? Explanation. ডিসিশন দাও। এইখানে যেমন আপনাকে কেস দিয়ে বললো যে লসের সময় আপনার তো মনে হইতে পারে যেহেতু লাভে 60-40, লসও কি 60-40 হবে কিনা, হবে কিন্তু কিনা। আসলে হবে না। হবে না। ইট ইজ ইম্পর্টেন্ট টু এই জিনিসগুলো জানা মুদারাবা ফাইন্যান্সিং এর সময়। প্রথম হলো লিমিটেড আপিল ফর এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর যেহেতু আপনার এখানে খুব যদি অ্যাট্রাকটিভ কিছু না থাকে, সেহেতু সে কি করবে না? সে এখানে যেতে চাবে না। সে আবার অনেকে আছে কেন অ্যাট্রাকটিভ কেন বলা হচ্ছে? যদি মন প্রফিট যেটা প্রফিট শেয়ারিং যদি পটেনশিয়ালি তার জন্য হায়ার না থাকে, একটা গুড পার্সেন্টেজ না পায়, তাহলে সে ফিল করবে যে এখানে তার জন্য না। সো তখন সে কি করবে? এই জন্য যাবে না। তো ক্যাপিটাল আমি ইনভেস্ট করলেও আমাকে কি করতে হবে? একটা সাস্টেনেবল রিলেশনশিপ, সাস্টেনেবল আমাকে প্রফিট শেয়ারিং থাকতে হবে। তো ইনভেস্টর ডিপেন্ড করে হলো এন্টারপ্রেনিউর স্কিল, আমি তাকেই দিব। তার সাথে এই যে দেখেন কিছুই সে করে নাই, কিন্তু তারপরেও 40% দিয়ে দিচ্ছে, বলে তাকেই দিব কি? সে যেটা হলো সুইটেবল এন্টারপ্রেনিউর হবে, যার অ্যাভেলেবিলিটি এক্সপার্টাইজ আছে। সে গাড়ি চালাক, ধাক্কা খাবে না, মায়ের খাবে না, অ্যাক্সিডেন্ট হবে না, বা হইতেই পারে কম হবে, অথবা কি রেগুলেশন এবং স্ট্যান্ডার্ডাইজ রেগুলেশন জানে, ইথিক্যাল পারসন, আর হলো প্রজেক্টের সাইজ সম্পর্কে সে জানে, এবং আগে থেকে তার প্রজেক্ট এরকম প্রজেক্ট চালানোর জন্য অভিজ্ঞতা আছে, তার সাথে যাবে মুদারাবাবে অথবা যাবে না। নেক্সট আমরা যেটা পড়বো সেটাকে বলা হয় মুশারাকা। ইন অ্যারাবিক এটাকে বলা হয় পার্টনারশিপ।
পার্টনারশিপে যেটা হবে, পার্টনারশিপে দুইটা ফর্ম। কথা বলতে হবে। কথা বললে তো, কথা বললে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব আমি। ডিস্টার্ব করার সময় খুব কম, এমনি ক্লাসের সময় খুব কম আসেন। মুশারাকা হলো, দিস ইজ পার্টনারশিপ ইন অ্যারাবিক। এইটা হলো সিমিলার টু মুদারাবা, বাট এইখানে যেটা হলো শুধু একটা জায়গায় ডিফারেন্স কি, এখানে ডিফারেন্স হলো মুদারাবায় যেন প্রফিট হলে প্রফিট, কিন্তু সে লসটাকে কি করে না, বিয়ারিং হবে না, বেয়ারই করে শেয়ারিং। না। কিন্তু মুশারাকায় কি হবে, মুশারাকায় পার্টনারশিপে যেমন লসটাও নিবে, প্রপোর্শনেট কি করবে, লসটাও নিবে। লসটা নেবে, জি স্যার। ক্লিয়ার? আর তেমন কোনো আদার জিনিস খুব কিছু কিছু রেসপন্সিবিলিটি এবং কিছু জিনিসের ডিফারেন্স আছে, বাট এভরিথিং ইজ সেম লাইক মুদারা। বলে এখানে কি, এখানে হলো শেয়ার, প্রফিট এন্ড লস দুইটাই শেয়ারিং হবে, ট্রান্সপারেন্সি এন্ড কমিউনিকেশন থাকবে, এগ্রিমেন্ট থাকতে হবে, এগ্রিমেন্ট ছাড়া হবে না। বলে জয়েন্ট ওনারশিপ রেসপন্সিবিলিটি থাকলো, রিস্ক রিওয়ার্ড থাকলো, ফ্লেক্সিবল স্ট্রাকচার। আসেন, আমি এখানে কি করতেছি, এখানে আমার মনে করেন মুশারাকায় আমার 10 লাখ টাকার একটা প্রজেক্ট। তো যে ইনভেস্টর সে করলো কত, 7 লাখ টাকা, এবং আরেক এন্টারপ্রেনিউর তাকেও কন্ট্রিবিউট করতে হবে। মুদারাবাই কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন ছিল না। ছিল না। আপনার মুশারাকায় কি করলো, সে 3 লাখ টাকা দিল। তাহলে দেখেন এইখানে তাদের রেশিও কত, 10 লাখের মধ্যে 70-30। 70-30, লক্ষ্য করেন। কিন্তু প্রফিট শেয়ারে বলা হলো যে 60% ইনভেস্টর, 40% এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর। বলেন তো কেন? এটা তাদের স্যার এগ্রিমেন্ট হয়েছে। পার্টনারশিপ যে ওই জন্য স্যারদের লোনের টাইম সুইটেবল এন্টারপ্রেনিউর লাভ লস সমহারে শেয়ার। না না না, আপনার চিন্তা দেখেন, এইখানে 70, তাহলে ও কেন 60 নিবে? কারণ স্যার, সে ইনভেস্টর, জাস্ট কোনো কাজ করতেছে না। রাইট জাহাঙ্গীর, সে তো ব্যবসা পরিচালনা করবে কে, এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউরের যদি কিছু প্রিমিয়াম না থাকে, তাহলে এর টাকা দিয়ে কেন ওরে বানাই দিবে, তাই না? জি স্যার। সো এই জন্য কি হয়, এন্টারপ্রেনিউর 60%, 40%, ইনভেস্টর 60%। এখানে দেখেন আমরা এক্সাম্পল দেখি, যে আমার কোন একটা প্রজেক্টের প্রফিট হলো কত, 2 লাখ টাকা। সো 2 লাখ টাকার 60% নিয়ে যাবে ইনভেস্টর, 1,20,000 টাকা, আর 40% নিয়ে যাবে হলো এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর, 80,000 টাকা। যদি আমার লস হয় তাহলে কি হবে, যদি 1 লাখ টাকা লস হয়, এখন আবার কিন্তু লসের সময় 60-40 হবে না, হবে না। লসের সময় হবে তার ক্যাপিটাল কত, ইনভেস্টমেন্টের রেশিও 70, আর এর রেশিও কত, 30। 30। লসের সময় যে যার রেশিও অনুযায়ী লস বেয়ার করবে। সো ইনভেস্টর বেয়ার করবে 70,000, এন্টারপ্রেনিউর বেয়ার করবে 30,000। কোশ্চেন থাকলে বলেন। আপনি কিন্তু এক্সাম হলে যে এই ভুলগুলাই করবেন, যে আপনার কাছে মনে প্রফিটেও যে রেশিও, লসও সেই রেশিওতে যাবে, নো। স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার যখন আমরা লসটা শেয়ার করব, তখন আমরা ক্যাপিটাল রেশিও অনুযায়ী করব। ক্যাপিটাল রেশিও নিয়ে করবেন। স্যার 70% আর 30%। হ্যাঁ, এই যে এখানে ক্যাপিটাল স্যার রেশিও, এটা তো 30, হ্যাঁ এটাই তো বললাম স্যার, যে এটার 70%, এটা 30% নিচ্ছে। আমি প্রত্যেকটাকে 1,000 বা 10,000 দিয়ে ভাগ করলে তো এটার অনুপাত, স্যার অনুপাত, আনুপাতিক হারে তো হচ্ছে স্যার। আনুপাতিক হারে নেবেন, জি। আর প্রফিটটা হবে অ্যাজ পার দেয়ার এগ্রিড শেয়ারিং রেশিও। স্যার ওকে। স্যার অলওয়েজ কি স্যার রেশিও, প্রফিট রেশিওটা দেয়া থাকবে? হ্যাঁ, আপনাকে তো দেয়া থাকবে কোশ্চেনে, অথবা এগ্রিমেন্টে দেয়া থাকবে। আপনি ধরেন কারোর সাথে যখন আপনি এটা করতে যাবেন, তখন কি হবে, খুব সুন্দর করে একটা হলো এগ্রিমেন্ট হবে।
এগ্রিমেন্টের ডিটেলস থাকবে সব ক্লিয়ারলি। ওকে, ওকে স্যার। আসেন। নাও, ডিফারেন্ট ফর্মস অফ মুশারাকা, অনেক ধরনের মুশারাকা হইতে পারে। প্রথমত হইতে পারে যে হোল্ডিং পার্টনারশিপ অর কো ওনার হইতে পারে, কন্ট্রাক্ট পার্টনারশিপ হইতে পারে, হ্যাঁ, কনজিকিউটিভ পার্টনারশিপ হইতে পারে, অথবা ডিক্লাইনিং ব্যালেন্স পার্টনারশিপ হইতে পারে। যখন কোনো একটা বড় এক্সাম্পল আসবে, এগুলোর মাঝখানে সুন্দর মতো চলে আসবে। আর এখানে লাগবে না। আসেন, আমরা অ্যাসেট ব্যাক ফাইন্যান্সিং আমরা একটু পড়ে ফেলেছি। এর মাঝখানেও যেটা প্রথম পড়বো আমরা, সেটা হলো মুরাবাহা। মুরাবাহা মিনস হলো প্রফিট ইন অ্যারাবিক, যেটাকে অলওয়েজ চিন্তা করা হয় কস্ট প্লাস প্রফিট বেসিস। ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আইএফআই কিছু ক্রাইটেরিয়া অথবা ওয়ার্ক প্রসেস বলে দিয়েছে, যেটার বেসিস এটা হয়। সেটা হলো, আমাকে আগে কি করতে হবে, যে কিনবে সে রিকোয়েস্ট করবে আমার এটা দরকার। তখন কি ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাংক এটাকে মিডিয়া হিসেবে কাজ করে কি করবে, কতটুকু দরকার সেটার সাথে একটা মার্কআপ করবে। মার্কআপ তো বুঝেন, Yes. স্যার Cost based on cost. জি স্যার। মার্কআপ হলো কস্ট প্লাস। Plus, plus. কস্ট প্লাস যেটা, সেটাকে বলা হয় মার্কআপ। বলে কেমন, মনে করেন আপনি কলমটা কিনলেন 100 টাকা দিয়ে, এখন আমি বিক্রি করব 120 টাকা দিয়ে, তাহলে মার্কআপ করছি কত, 20%। 20%। Plus. আর মার্জিন হয় অলওয়েজ সেলসের সেলস উপরে, প্রাইসের উপরে পার্সেন্টেজ। সেলসের উপরে পার্সেন্টেজ। ঠিক আছে, সো এইখানে হলো কস্ট প্লাস মডেল ইউজ হয় মুরাবাহার ক্ষেত্রে, যেখানে হয় কি আপনি আপনার হলো আগে থেকে ডিটারমাইন করা হয় যে কত টাকা কিভাবে হবে এবং কত টাকা ভাগ করা হবে। আমি আপনাকে এখন একটু পরে দেখাই দিব, বাট দিস ইজ কস্ট প্লাস প্রফিট মডেলকে বলা হয় মুরাহাবা, দ্যাট ইজ অ্যাসেট ব্যাকড। বলে কেমন, মনে করেন আমি হলো এখানে হলো কার গাড়ি দরকার, কার, শাকিলার গাড়ি দরকার, তাই না? শাকিলা গাড়ি দরকার না? জি স্যার। গাড়ি ছাড়া চলা যাবে? গাড়ি দরকার। তো শাকিলা কি করতে চায়, শাকিলা একটা নতুন গাড়ি কিনতে চায়। সে সে বলল ব্যাংকে যে যে আমাকে কি করো, তুমি ফাইন্যান্স করো। ব্যাংক বলল ওকে ফাইন, তুমি কোনটার মধ্যে যেতে চাও। সে বলল আমি যেতে চাই হলো, শাকিলা বলল মুরাহাবা ফাইন্যান্সিং এর মাধ্যমে আমি যেতে চাই। তখন ব্যাংক বলল ওকে শাকিলা, তাহলে তুমি কি করো, তুমি মার্কেটে যাও, মার্কেটে যেয়ে তুমি তোমার মতো একটা গাড়ি চয়েস করো। বাট শাকিলাকে বলে দিবে কি, আগে দেখে নিবে শাকিলার ইনকাম টিনকাম কত। ইনকাম টিনকাম দেখে শাকিলাকে বলল, শাকিলা তুমি ম্যাক্সিমাম গাড়ি দেখবে কতর ভিতরে, 20 লাখ টাকা। কত? 20 বিশ লাখ লাখ টাকা। এখন শাকিলার এটা যদি না বলে দেয়, শাকিলা মনে করেন ইনকাম হলো এখন হলো 1 লাখ টাকা, কিন্তু শাকিলা মনে করেন বললো তুমি গাড়ি কিনো, শাকিলা দোকানে যায় কিনলো 20 কোটি টাকা দামের গাড়ি। তো শাকিলা এটা পে করতে পারবে না স্যার। পারবে না। পারবে, ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই জন্য ব্যাংক বলে দিল যে তুমি কি করবা, 20 লাখের মধ্যে গাড়ি দেখবা। শাকিলা মার্কেটে গেল, শাকিলা মার্কেট থেকে একটা ডিলারশিপ থেকে 20 লাখ টাকা দামের একটা গাড়ি দেখলো, দেখে ব্যাংক বলল আমাকে ওই গাড়িটা, ওই মডেল, ওই গাড়িটা কিনে দাও। ব্যাংক বলল ঠিক আছে আমি কিনে দিচ্ছি। ব্যাংক গেল ওই ডিলারশিপের কাছে 20 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনে ফেল, কিনে শাকিলাকে দিয়ে দিল ইউজ করার জন্য। কিন্তু তার আগে ব্যাংক কি করলো, কস্ট কত, 20 লাখ। 20 লাখ টাকা। তো ব্যাংক কি করবে, প্রফিট করবে। জি, এটার উপরে প্রফিট প্রফিট। করবে, ব্যাংক বলল আমি তোমার কাছে 2 লাখ টাকা প্রফিট করবো শাকিলা, তাহলে ব্যাংকে তুমি দিবা কত, 22 লাখ। 22 লাখ। এখন 22 লাখ তো একবারে যদি দিতে পারতো, তাহলে তো শাকিলা ডাইরেক্ট নিজেই গাড়ি কিনে ফেলতো, তাহলে ব্যাংকে যাইতো। নো স্যার। এখন ব্যাংক বললো ওকে শাকিলা, তাহলে তুমি কত বছর এটা পে করতে চাও। আমি 3 বছর এটা পে করতে চাই। ব্যাংক বললো এই 22 লাখ টাকা তুমি আমাকে 3 বছরে মান্থলি এই টাকা অনুসারে দিবা, দিলে আমার কি হবে, এই টাকাটা আমি যখন পেয়ে যাব তখন তোমার নামে কি করব, গাড়িটা ট্রান্সফার করে দেব। ক্লিয়ার? জি স্যার। গাড়ি পাইছেন? পাইছি স্যার। গুড।
আসেন। পেমেন্ট হওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমার নামে মানে যে কিনবে তার নামে ট্রান্সফার হবে না, তাই তাই যতক্ষণ পর্যন্ত পে না হবে ততক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে হবে না। না। এখন এখানে কি হলো, এটাও নর্মাল ট্রেডিশনালও হয়, কিন্তু নর্মাল ট্রেডিশনাল কি হয় যে আপনাকে বলা থাকে 10% বা 12% ইন্টারেস্টে আপনি কি করেন, 10 বা 12% হারে আপনি ইন্টারেস্টে, পে করেন। ঠিক আছে, হ্যাঁ। এটাও তো একটা প্রি ডিটারমাইন্ড হইলো, তাহলে এটা কি প্রফিট হইলো? এটাও তো ইন্টারেস্ট কাইন্ড অফ নো হয়ে নো, গেল না স্যার? এটা তো প্রি ডিটারমাইন হয়ে গেল। ব্যাংকের জিনিস আপনি জানেন, শুনেন। আপনি মনে করেন লঙ্কা বাংলা ফাইন্যান্স থেকে আপনি একটা 12% ধরে আপনি কি করলেন, 20 লাখ টাকা নিয়ে গাড়ি কিনলেন, ঠিক আছে। জি এই স্যার। কার কি জন্য কথা বলতেছিলেন, জাহাঙ্গীর? জি স্যার। আশরাফ। আশরাফুল শোনেন। এখন ব্যাংকে তো আপনি কত 12% ইন্টারেস্টে করলেন। এখন ব্যাংক কি করলো, যদি মনে করেন কালকে 1 বছর পরে ইন্টারেস্ট 15% হয়ে যায়, আপনাকে পে করতে হবে কত জানেন? 12%। না আশরাফুল, ব্যাংক তো বোকা না। ব্যাংক কি করবে, অ্যাডজাস্ট করবো, 15%। অ্যাডজাস্ট করবে। 15% আপনাকে অ্যাডজাস্ট করে 15%-এ নিয়ে যাবে, আপনারা বলবেও না। আপনি ইনস্টলমেন্ট আগেরটাই দিয়ে যাবেন, কিন্তু আপনার যত সময় শেষ করার কথা ছিল, হ্যাঁ, ওই সময়। শেষ হবে না। ওই জি স্যার। সময় দেখা যাবে, হ্যাঁ, ওই সময় দেখা যাবে একটা ব্যালেন্স রয়ে গেছে। তখন আপনি বলবেন, আরে ব্যালেন্স রইলো কেন, ব্যালেন্স রইলো কেন? তখন ব্যাংক আপনার বলবে, আরে আপনার ইন্টারেস্ট তো 15%, বলে 15% হলো কিভাবে, কারণ ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, মার্কেট রেট বাড়ছে। ঠিক আছে। কিন্তু কিন্তু এখানে কি এটা সুযোগ নাই। নাই। এখানে শাকিলাকে পে করতে হবে, স্যার কনভেনশনাল সিস্টেমে কি ইন্টারেস্ট রেট ফিক্স করা যায় না অ্যাসেট ব্যাক ব্যাক ফাইন্যান্সে? এগ্রি করবে না। যখনই আপনি ফিক্স করতে যাবেন, করা যায়। জি। করা যায় কিভাবে, মনে করেন এখন হায়ার মার্কেট, রেট হবে। হ্যাঁ হ্যাঁ, হাই রেট হবে। এখন জি। মার্কেটে রেট চলে ধরেন 12%, ঠিক জি। আছে। ও আপনাকে বলবে আপনি ফিক্স যদি করতে চান আপনাকে বেয়ার করতে হবে 15%, জি, বুঝতে পারছি। ঠিক আছে। জি। ওকে। আহ এটা হলো যে এখন ও যে 2 লাখ টাকা দিবে নাকি 1.5 লাখ দিবে না 3 লাখ দিবে, এটা ব্যাংকের সাথে নেগোশিয়েটেড হইতে পারে। এখন কোনো কারণে মনে করেন শাকিলার কাছে হঠাৎ করে কোম্পানি একটা বোনাস দিয়ে দিল শাকিলার 10 লাখ টাকা, শাকিলা যদি এই টাকাটা আর্লি সেটেলমেন্ট করে দেয়, তাহলে তার কি হয়ে যাবে, ইনস্টলমেন্ট পেমেন্ট কমে যাবে। এইটা মুরাহাবাতে এই অপশন আছে, ঠিক আছে, মানে কনভেনশনাল ব্যাংকিং এর মতো। হ্যাঁ, মোরাবাতে যেটা হয়, কাস্টমার নিড ফাইন্যান্সিং আছে, ব্যাংক কি করে, বায়ার হিসেবে কাজ করে, কস্ট ডিসক্লোজার এজ মার্কআপ হিসেবে কস্ট ডিসক্লোজার করে দেয় ব্যাংক। কাস্টমার নিজে পারচেস করতে পারবে, হ্যাঁ, অথবা কি করতে পারে, সে আগের পেমেন্ট করে নতুন রিপারচেস করতে পারে। হ্যাঁ, আমার কমিউনিটি সেল অর ইউটিলাইজেশনটা রাইট টাইমে হয়। ফিচার হলো এগুলা পড়তে হবে কিন্তু, হ্যাঁ। কেন কেন মুরাহাবাতে যাবে, কনভেনশনালে যাবে না? ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাক্সেস থাকে, দিস ইজ ভেরি ফ্লেক্সিবল, ট্রান্সপারেন্ট অ্যান্ড কস্ট নলেজ থাকে, এখানে কোনো হাইড এন্ড সিক থাকে না, রিস্ক খুব লিমিটেড, আপনি জানেন আপনাকে কত টাকা পে করতে হবে। কমোডিটির ক্ষেত্রেও আমার এক্সাম্পল ইউজ করা যায় মুরাহাবার ক্ষেত্রে। বলে কেমন, মনে করেন আপনি একটা কাস্টমার, আপনাকে কি করতে হবে, 1 লাখ মিটার গার্মেন্টসে আপনি কাজ মালিক, 1 লাখ মিটার কি র কটন আপনাকে কিনতে হবে। তো এইটাও কি ইসলামিক ফাইন্যান্স ফ্যাক্টরিকে সরিয়ে প্রিন্সিপাল অনুযায়ী ফাইন্যান্সিং করে। বলে কেমন, প্রতি প্রতি মার্কেটে কটন পিসের পার মিটার দাম মনে করেন 50 টাকা, পার মিটারের দাম কত, 50 টাকা। এখন সে কি করলো, 1 লাখ মিটারের জন্য তাহলে কত পে করবে, 1 লাখ মিটারের জন্য কত পে করবে, 1 লাখ ইন্টু 5 কোটি। 50। 50। এখন আগের মতো, এখন শাকিলাকে এইটা দেখে পড়লো 50 লাখ টাকা দিয়ে কিনে দিল,
তখনও একটা প্রি এগ্রিড মার্কআপ থাকবে। শাকিলাকে বলবে আমি যদি আপনাকে এটা কিনে দেই, আমাকে এত সময়ের মধ্যে আমাকে পে করতে হবে, আমাকে টোটাল প্রফিট দিতে হবে 10 লাখ টাকা অথবা 5 লাখ টাকা। ঠিক আছে? এই যে এগ্রিড, এই যে এগ্রিড প্রাইসটা, এটাতে একটা শূন্য কম দেখি, 50 লাখ। ওকে, এই যে এগ্রিড প্রাইসটা এবং তার সাথে যে প্রফিটটা, এটা আগের মতো গাড়ির মতো ডিটারমাইন হবে, ডিটারমাইন হয়ে ওভার দ্য স্পেসিফিক পিরিয়ডে মান্থলি ইনস্টলমেন্টে শাকিলা পে করে দেবে। আসুন, নেক্সট আমরা যেটাকে পড়বো সেটাকে বলা হয় ইজারা। ইজারা মানে হলো রেন্ট অর হায়ার ইন অ্যারাবিক। আমরা ইজারা শব্দটার সাথে আগে থেকে পরিচিত। বলে কেমন জি। পরিচিত? আমরা মনে করেন আপনি বাজারের কখনো গ্রামে গেলেও গ্রামের মানুষও বলে এই বাজারটা আমি কি করছি, কিনেছি, ইজারা। ইজারা। আমরা জানি না জিনিসটা একইভাবে ইউজ হয়, কিন্তু টার্মসটা আমরা হয়তো ওভাবে কিন্তু করি না, বাট হলো আমরা ওই যে এই আমি যেটা বসে আছি এটার নাম কি, আপনি যেটা বসে আছেন, কেদার। চেয়ার। চেয়ার। জি। চেয়ারে বসে, চেয়ার ইটসেলফ ইজ এ কি ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড, কিন্তু আমরা জি। বাংলার মতো ইউজ করি, তাই না? জি। ইজারা ইটসেলফ, ইজারা ইটসেলফ অ্যারাবিক ওয়ার্ড, যেটা হলো মানে হলো হায়ার বা রেন্ট। এটা আমরা কি করি, এটা আমরা বাংলার মতো ইউজ করে ফেলি। এটা হলো আমরা কোনো জমি, কোনো জায়গা একটা নির্দিষ্ট সময়ের জন্য নেই, যেটাকে বলা হয় ইজারা। ইজারার কিছু এক্সাম্পলের মধ্যে আমি আপনার সময় নাই, ফার্স্ট যেতে হবে এখন। ইজারার হলো কিছু এক্সাম্পল আমরা এখানে দেখবো। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, বলে যে আমি কি করব, আমি একটা সুইটেবল অ্যাপার্টমেন্ট নিতে চাই, যেটা হলো 50 লাখ টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট নিতে চাই। তো ব্যাংক কি করবে, ব্যাংক আইডেন্টিফাই করবে সুইটেবল প্রপার্টি, যেটা দ্বারা আমি আমার নিড ফিল আপ হয়। সে ব্যাংক কি করলো, 50 লাখ টাকা খরচ করে আমাকে অ্যাপার্টমেন্টটা কিনে দিল। এখন কিনে দিয়ে আমি ব্যাংকের সাথে আসলাম যে আমি কি হাউসটাতে ব্যাংকে 20 বছরের মাঝখানে আমি পে করব। আমি যদি ব্যাংকে 20 বছরের মাধ্যমে পে করি, তাহলে রেন্ট পেমেন্টের অপশনে দুইটা পোর্শন থাকবে। একটা হলো যে পোর্শন রিপ্রেজেন্টিং ইউসুফার্ক, যেটা হলো ইউসুফার্ক মানে হলো ফল, যেটা রিফ্লেকশন, যেটা আমি ইউজ করতে পারবো। আর যখন আমি সব টাকা পে করে দিব, সে আমাকে গ্রাজুয়ালি কি করবে, ওনারশিপ আমাকে ট্রান্সফার করে দিবে। নেক্সট আসছেন হলো সালাম। সালাম মানে হলো পিস অর অ্যাডভান্স ইন অ্যারাবিক। ঠিক আছে? সালাম হলো আমার এখানে ফরওয়ার্ড সেল। সালাম কি ফরওয়ার্ড সেল, আমি কি করব, আগে থেকেই সেল করে দিব, এবং আমার এখানে ডিফার্ড ডেলিভারি হবে। সো আগে থেকে সেল করে দিব, সেল করব কখন, অ্যাডভান্স। আগে। আগে স্যার। হ্যাঁ আগে। বলে একটা এক্সাম্পল দিন। বলে আমার ইউ আর এ গ্রোসারি স্টোর ম্যানেজার। আপনার কি ওই যে কি জানো, ইব্রাহিম, ইব্রাহিমের, ইব্রাহিমে আছে না, এই মিয়া, না ইব্রাহিম নাই স্যার। কই গেছে, আশরাফুল, আশরাফুল আছেন না? জি স্যার, আছে। হ্যাঁ। আশরাফুলের কি আছে, আশরাফুলের মনে করেন একটা গ্রোসারি স্টোর আছে। সেই গ্রোসারি স্টোরটাতে কি হয়, আশরাফুলের সব সময় রাইস দরকার হয়, সে চাল বিক্রি করে। তার এলাকায় চাল বিক্রি করার ব্যাপক সুনাম আছে, যে আশরাফুলের দোকানের চাল হলো 1 নম্বর চাল। এখন আশরাফুল এই চালটা কি লাগবে, অলওয়েজ তার দোকানে সাপ্লাই লাগবেই, লাগবে না? সো সে কি করলো, সে এই চালটা যেন সবসময় থাকে, সেই জন্য কি করলো, যে এই চালটা উৎপাদন করে তার সাথে একটা কন্ট্রাক্টে গেল। ঠিক আছে? যেই চালটা হারভেস্ট করবে তার সাথে কি আপফ্রন্টে একটা এগ্রিমেন্টে গেল, এগ্রিমেন্টে গেল, তাকে একটা বড় একটা টাকা ওই পার্টিকুলার রেটে সে কি করলো, যে চাষি তাকে আগেই দিয়ে দিবে। এই যে আপনি দেখেন, এখন এই যে আপনি দেখেন না স্বপ্ন, আপনি আগোড়া, ইউনিমার্ট, এরা ফিশ বিক্রি করে না, জি। স্যার। এরা কিন্তু জি স্যার। কাইন্ড অফ কি, কাইন্ড অফ হলো আপফ্রন্ট ডিল করে।
মানে ওই যে পুকুরটা আগে থেকে কি করে কিনে নেয়। তো এইখানেও সে ফার্মারকে কি করবে, ফার্মারকে আগে থেকে মনে করেন প্রতি কেজি চাল 50 টাকা করে আশরাফুল আগেতেই তারা দিয়ে দিবে, দিয়ে তার কাছে একটা সার্টেন সময় বলবে আমাকে তুমি এমন এমন সময় কি করবা, এই চাল আমাকে কেটে কুটে বাছাই টাছাই করে তুমি আমার দোকানে পাঠাই দিবা। আশরাফুল ওই হিসাব মতো দোকানে কখন কি দরকার হবে আগে থেকে বলবে, আর কি ওই চাষি কি করবে, রাইস তার দোকানে সাপ্লাই দিবে। লাই দেবে। জি। এখন এইখানে যেটা হলো, ও তো আগে থেকেই জানে যে ও মনে করেন আশরাফুলের প্রফিট কি, আশরাফুলের প্রফিট ও জানে যে এটা ডিসেম্বর মাসে এই চাল হয়ে যায় 80 টাকা, আর এখন সে কিনে কয় টাকা দিয়ে, 50 টাকা দিয়ে। আর চাষি জানে যে আমি এটা মনে করি যে আমার বিক্রি করতে কষ্ট হলো 30 টাকা বা 35 টাকা, আমি যদি আশরাফুলের কাছে 50 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আমি কি করতে পারি, এখন আমার এমন কোনো জায়গা থেকে লোন নিতে হইলো না যেখানে আমার ইন্টারেস্ট বের করতে হয়। আমি সুন্দর মতো আমি কি করতে পারি, প্রোডাকশন করতে পারি। করতে পারি এবং চলতে পারি। ঠিক আছে, আপফ্রন্ট আগে থেকেই। হ্যাঁ, ও টায়ার্ড। নেক্সট হলো আমরা পড়বো হলো, এটাকে বলা হয় ইস্তিসনা। ইস্তিসনা হলো মেকিং অর ম্যানুফ্যাকচারিং ইন অ্যারাবিক। এটা হলো ভেরি কমন ফাইন্যান্সিং টার্ম ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে। এটা খুব বেসিক, এটা খুব সবসময় ইউজ হয়। ক্লায়েন্ট করে একটা রিকোয়েস্ট করে একটা স্পেসিফিকেশনের জন্য ব্যাংক একটা এজেন্ট হিসেবে কাজ করে এবং এইটা এভাবে সে ডেলিভারি দেয়। আমরা দেখবেন এটা বাংলাদেশে কম হইলেও সৌদি আরব এবং বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে ইস্তিসনা খুব বেশিভাবে ইউজ হয়। কেমন, মনে করেন একটা স্কুল, একটা স্কুল যখন তৈরি করবে, স্কুলের ম্যানেজমেন্টের নর্মালি এই টাকা নাই, তখন সে কি করে, তখন সে ব্যাংকের কাছে এসে বলে ভাই আমাকে তুমি টাকা দিয়ে আমাকে কি করো, একটা স্কুল তৈরি করে দাও। স্কুল তৈরি করে দিলে কি করা হয়, তখন হলো সে কি করে, একটা ডোনার বা চ্যারিটি অর্গানাইজেশন তাকে এই সাপোর্টটা দিতে চাইতে পারে, অথবা সে ব্যাংকের কাছে এই সাপোর্টটা নিতে পারে। তখন কি, যে টাকাটা দিবে ডোনার, ডোনার কি করে, ডোনার টাকাটা ডাইরেক্ট স্কুলকে দেয় না, ডোনার কি করে, ইস্তেনা কন্ট্রাক্টের মাধ্যমে স্কুল বোর্ডের কাছে যায়। ঠিক আছে, এই ডোনার হিসেবে কাজ করতে পারে, ব্যাংকও কাজ করতে পারে, অথবা ওই যে পার্টিটা দিবে সেই পার্টিটা কি করতে পারে, ব্যাংকের মাধ্যমে আসতে পারে। তখন কি করলো তারা, হলো ওই ক্লাসিফাইড কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করলো যে আসলে সে কোয়ালিফাইড কন্ট্রাক্টর কিনা, এবং সেই স্কুল বিল্ডিংটা অ্যাজ পার স্পেসিফিক ডিজাইন আউটলাইন অনুযায়ী তৈরি করে দিল। এর ফলে যেটা হয়, ফর কমিউনিটি বেনিফিটেড হয়। ডোনার কি হয়, ডোনার যেভাবে যে কাজ করতে চায়, তার যে উদ্দেশ্য থাকে সেইটা হাসিল হয়। ওকে, ইসলামিক ফাইন্যান্স ডান। বলেন কত বাজে? ডোনার শব্দটা যখন ইউজ হয় তখন তো ওই যে ওনারা কি প্রফিট টফিট নেয় না এই টাইপের। অবশ্যই নেয়, ও তো নিজে নিজে সবকিছু কন্ট্যাক্ট করে কোয়ালিফাইড সবকিছু দেখে নেয়। ব্যাংক তার এজেন্ট হিসেবে আর কি নর্মালি কাজ করে। হ্যাঁ, আর এটা পেমেন্টও একবারে তো দেয় না, স্টেজ ওয়াইজ পেমেন্ট দেয়, যে এইটুক হইলে ঠিক আছে একটা পেমেন্ট দিবে, এইটুক হইলে একটা আগের পেমেন্ট দিবে। অগ্রগতি অনুসারে আর কি। কত বাজে, আমাদের সময় কটা পর্যন্ত? 15 পর্যন্ত হয়তো স্যার। 15 পর্যন্ত স্যার। 2 মিনিট আছে। আমরা কি অঙ্ক করবো একটা? স্যার আজকে থাকছে, স্যার নামাজও পড়তে হবে স্যার, নামাজ। আমরা নামাজ পড়ি। তুমি আগায় না তো, এই এত কম করে আগায়, আজকে তুমি টাইম। হ্যাঁ, রোজার মধ্যে স্যার একটু টাইমটা ইস্যু হয়ে যায়। ওকে, তাহলে যেটা থাকলো আপনাদের সাথে, আমি আমার সাথে পাওনা থাকলো হলো আমি ক্যাপিটাল স্ট্রাকচার পড়াবো, ক্যাপিটাল স্ট্রাকচারে ম্যাথ করবো দিব, আর হলো ইসলামিক ফাইন্যান্সে একটা থেকে দুইটা কেস করাই দিব ম্যাথ সহ। ওকে, জি স্যার। জি স্যার, ওকে স্যার। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এই স্লাইড এইটা কি দিয়েছেন স্যার? এটা দেওয়া হয় নাই? ওকে, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও,
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পড়েন ভাই, পড়েন। FM পড়া ছাড়া পাস করা যাবে না। স্যার জি। স্যার প্রথম সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টারের স্যার ম্যাথ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি। হাই মানে হাই, কি প্রবলেম বলেন? স্যার আমি 3 ঘন্টা লাগে সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা সলভ করছি। বইয়ের একটা সেনসিটিভিটি অ্যানালাইসিস তো দুধ ভাত, এত কয়টা অঙ্ক করাইলাম। স্যার আমি ওই যে বইয়ে একটা ম্যাথ ছিল বইয়ের মধ্যে ওইটা করার চেষ্টা করছিলাম, মানে বিভিন্ন ভাবে দেওয়া পরে ওইটাকে আমি দেখতে 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 পরে ওই অঙ্কেটাই আমি একটা শেপে আনছি যে না আমি এতগুলা ফর্মুলা না একটা ফর্মুলাতে যাব। মানে অফকোর্স, আমি তো আপনাকে একটা ফর্মুলাই শিখাইছি যে একটাতে করবেন। জি এখন স্যার। শুনেন, আপনার মনে করেন যেখানেই যেভাবে থাকুক, আপনি কান ধরে আপনার ফরম্যাটে নিয়ে আসবেন। আপনি আপনার সবগুলো ফরম্যাট আমি পড়াইছি না, জি স্যার। তো ওইটাতে নিয়ে আসবেন। তারপরে স্যার থার্ড চ্যাপ্টারেও আমার কাছে মানে মানে বইয়ে যখন অঙ্ক করতে যায় তখন পাজল লাগে। আপনি প্র্যাকটিস। করান তখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আমি অঙ্ক করতে যাই তখন মনে হয় যে মানে এগুলোকে মানে কথাগুলো মনে হয় যে মিলে না কেমন জানি। আর ওদের অ্যান্সার দেখতে গেলে তো একবারে যাচ্ছে তাই অবস্থা। প্র্যাকটিস করতে হবে। জি স্যার। প্র্যাকটিস করেন। আমি এখন স্যার রোজার মাস তো স্যার ওইভাবে প্র্যাকটিসও করা হচ্ছে না, ক্লাসও ম্যাডাম করে ম্যাডাম এসব ভুল, রোজার মাসে আরো বেশি প্র্যাকটিস করা যাবে। জি স্যার। রোজার মাসে আরো বেশি প্র্যাকটিস করা, রোজার মাসে খাওয়া দাওয়ার ঝামেলা কম, রাইট? খাওয়া দাওয়ার ঝামেলা নাই স্যার, ক্লায়েন্ট থেকে বের হয়ে বাসায় আসতে আসতে আর ক্লাস একটা দিনও পাই না। তো পরে এখন কি করি, ক্লায়েন্টে 3টা পর্যন্ত থেকে অপেক্ষা করে ওখানে 5:30 5:10 পর্যন্ত 15 পর্যন্ত ক্লাস করে বাসায় আসতে আসতে আমার মাগরিবের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়। যেখানে যত সমস্যা সেখানে তত বেশি জি স্যার। সমাধান। আপনাকে আপনার সমাধান যে কোনো ভাবে বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। উই নো দ্যাট। আর সি এর জিনিসটা এরকম, আপনাকে স্ট্রাগল করে পারফেক্ট হতে বেরিয়ে আসতে হবে। জি সি স্যার। ইজ নট অ্যাবাউট, এটা মানে নর্মাল কোনো পড়াশোনার মতো না। তো আপনি স্ট্রাগল করে পারফেক্ট শেপে বের হয়ে আসবেন, দ্যাটস হোয়াই ইউ উইল বি এ ফাইন্যান্স চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। জি স্যার। আর যেখানে যা হেল্প লাগবে আমি তো বলেছি আমি আপনাকে করব। এই যে ক্যাপিটাল স্ট্রাকচার ধরেন, এটাতে আমি পড়াই নাই, এটা আমার সিলেবাসে না, আমি আপনাকে পুরাটা খাওয়াই দিব, ডোন্ট ওয়ারি। জি স্যার। আমি যেদিন করাবো আমি চ্যাপ্টার পড়ায় অঙ্ক করে ওইখানে বসে আপনাকে আমি সব, ওই যে পিছনে যেমন আনসার করাবো, সবকিছু আপনি পারবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, সো হ্যাভ এ নাইস ঈদ। ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ? জি স্যার স্যার। ঈদের আসসালামু পরে আলাইকুম। আসসালামু আপনাকে আলাইকুম ঈদ স্যার। মোবারক স্যার। আসসালামু আলাইকুম।